যারা রাজনীতি করছেন, যারা বিজেপির যারা নেতারা রয়েছেন, তাদের কত অভিজ্ঞতা আছে আমার জানা নেই এবং তারা তাদের জিপ লক করে। আমি একটা গল্প বলে দিচ্ছি ছোট্ট করে। অভিজ্ঞতা সময় হয় না বা বয়স হয় না কাজ করার। যে গরুর বলদ গরু চালায় সে তেলের বিশেষজ্ঞ হতে পারত। সারা জীবন রাজনীতি বোঝে আমি মনে করি না। তাহলে ভারত তো পশ্চিমবঙ্গের জয় জয়কার হতো, ছিচিক কারখানা হচ্ছে সারা দেশে। গরুটা আনবে গরুর বলদ, তেল বিশেষজ্ঞ হতে পারবে না, তাকে বলদই থাকতে হবে। সেরকম ভারতীয় জনতা পার্টির 1951 থেকে আমাদের একটা পরম্পরা রয়েছে, সংস্কৃতি হয়েছে, রাজনীতি সংস্কৃতি, আর সেটা মানুষ বিশ্বাস করে। শ্যামাপ্রসাদের হাত দিয়ে শুরু হয়েছে। দেশপ্রেম আমাদের কাছে প্রেরণা, আমাদের কার্যশক্তি নেতৃত্ব আমাদের কাছে প্রেরণা। সেটা নিয়ে লড়াই করে সারা ভারতবর্ষে আমরা বিজয়ী হয়েছি, দেশে দুবার তিনবার সরকার করেছি, আগামী দিনে করব। উনি প্রমাণ করুন ওনার আদর্শ কী আছে, ওনার অর্থনীতি কী, ওনার শিক্ষানীতি কী, ওনার শিল্পনীতি কী, ওনার পার্টির কর্মপদ্ধতি কী। সেখানে তো একটা পরিবার একটা মানুষই শেষ কথা, বাকি সব কর্মচারীরা আছেন। এত মন্ত্রী আমরা কোনো মন্ত্রীকে দেখতে পেলাম না আমফানের সময় বা করোনার আক্রমণের সময়, কেবল একজনকে দেখেছি। আর যিনি তার মোস্ট ওবিডিয়েন্ট হবেন তিনি তার কাছে থাকবেন, দুজন ছাড়া দ্বিতীয় দেখতে পাচ্ছেন। 34 বছরের বামেদেরকে বাংলার মানুষ সরিয়েছে, তাড়িয়ে দিয়েছে, বিজেপি সেখানে তুচ্ছ। বিজেপিকেও আমিও আরেকটু পিছনে যেতে বলছি, 30 বছরের কংগ্রেসকে সরিয়েছে, 34 বছরের বামেকে সরিয়েছে, তো 10 বছরের টিএমসিকে সরাতে এরকম চুটকি বাইরে সরে যাবে। বাংলার মানুষ এটা পারবেন, আমরা ভরসা করি। দিদা 2021 সালে সরকার করবে তৃণমূল কংগ্রেস, 21-এর ভোটে বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে, তাই কেউ টাকার লোভে বিজেপিকে ভোট দেবে। হয়ে গেছে, আমরা 19-এই দেখিয়ে দিয়েছি হাফ করে, 21-এ সাফ করবো, সেটা এটা বলে আর লাভ নেই। এটা একটা প্রশ্ন তাৎপর্যপূর্ণভাবে আজকে যখন তৃণমূল কংগ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যখন লাইভ চলছে, মমতা ব্যানার্জি যখন বলছেন, তখন ক্রমাগত কিছু যুবক যুবতী তারা লিখছেন যে এসএসসি এবং টেট পরীক্ষার নতুন করে নিয়োগ এবং নতুন করে পরীক্ষা। এটা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ লাগাতার পোস্ট হয়েছে, লাগাতার। কি বলবেন? এসএসসি বা ইত্যাদির যে সিপিএম আমলে যে পরীক্ষা হয়েছে তার রেজাল্ট হয়নি, রেজাল্ট হলে তাদের চাকরি হয়নি। তারপরে যারা চাকরি পেয়েছেন তাদের ইনক্রিমেন্ট নেই, দিয়ে নেই। এসএসকে, এমএসকে, প্যারা টিচার, পার্ট টাইম লেকচারার, মাদ্রাসা টিচার, কম্পিউটার টিচার এবং আরও যারা গ্রামীণ স্কুলে মাস্টারি করেন, এরকম লক্ষ লক্ষ টিচার ডিপ্লয়েড। আপনার গত 2 বছর ধরে দেখছেন লাগাতার আন্দোলন চলছে, ধর্মতলা থেকে আরম্ভ করে শিক্ষা বিভাগের সল্টলেক পর্যন্ত। তারা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে রাস্তায় বসার সুযোগ পেয়েছেন। এই সরকার রাস্তায় বসতেও দেয়নি, সামান্য সুবিধাও দেয়নি, পুলিশ দিয়ে লাঠি পেটা করেছে টিচারদের। প্রাইমারি টিচারদের কলার ধরে পুলিশ লাত মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে গেছে। আপনি ডিএ দেবেন না, ইনক্রিমেন্ট দেবেন না, ঠিক আছে, সম্মানটুকু দিই, টিচারদের সেটুকু প্রাপ্য, তারাও তো সেই জন্য সেবা করছেন, উনি সেটাও স্বীকার করতে চান না। সেই জন্য উনি যত ধীরে ধীরে সময় থেকে সরে যাচ্ছেন, তখন তত এইসব আউল তাউল লোকটা আইন শৃঙ্খলার অবনতি হয়েছে রাজ্যে, যে বিজেপিতে দাবি করছে এটা ঠিক নয়, শান্তিতে হচ্ছে, ঠিক যেমন ইউপিতে জঙ্গল রাজ্য। দেখুন, সাথে আইন শৃঙ্খলা কি আছে, 2018-র যে ক্রাইম রিপোর্ট সারা ভারতবর্ষে, তাতে পশ্চিমবঙ্গ টপে আছে। এবং এখনও মহিলা ঘটিত অত্যাচার, সামাজিক, পারিবারিক এবং শারীরিক নিগ্রহতে, বলাৎকার ইত্যাদি রূপেতে পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি এগিয়ে আছে। এগিয়ে বাংলা স্লোগানটা বোধ হয় ক্রাইম আর বলাৎকারের দ্বারাই ওনারা সফল করছেন, সব দিক দিয়ে এগোচ্ছে আইন শৃঙ্খলা অবনতির দ্বারা। সেখানে এইসব কথা বলার ওনার অধিকার নেই। ওখানে এই ধরনের অপরাধকে বন্ধ করার জন্য যেমন আইন আছে, আমরা জানি একাধিক জায়গায় এরকম মহিলাদের অত্যাচার হয়েছে, দিল্লিতে হয়েছে, মুম্বাইতে হয়েছে, হায়দ্রাবাদে হয়েছে। সেখানে কিন্তু দোষীরা সাজা পেয়েছে, 1 বছরের মধ্যে চার্জশিট দিয়ে কোর্ট সাজা শুনিয়ে দিয়েছে। পরে লেন্দি হয়েছে সুপ্রিম কোর্ট এবং মাননীয় রাষ্ট্রপতি হয়ে ফাঁসি হয়েছে। হায়দ্রাবাদে সেখানে তার সরকার, আমাদের সরকার নেই, তারাও তার সাজা দিয়েছে এবং তারপরে তারা পালিয়ে যেতে গিয়ে গুলি খেয়েছে। আইনের দিক দিয়ে কি হয়েছে, মানুষ তাকে সাপোর্ট করেছে। পশ্চিমবাংলায় কেন এরকম ঘটনা ঘটে না? দিনের পর দিন মহিলাদের খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, রাজনীতি কর্মীদের হত্যা করা হচ্ছে। এই সরকার না দুঃখ প্রকাশ করে, না কোনো তদন্তের রিপোর্ট আসে, না কেউ সাজা পায়। পুলিশ কি করছে? পুলিশ খালি বিরুদ্ধে আটকাচ্ছে আর দুষ্কৃতকারীদের সামলাচ্ছে, এছাড়া কোনো কাজ নেই। সেটা মমতা ব্যানার্জির নৈতিক অধিকার নেই ক্রাইম নিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছে। বললেন যে 2% আজকের যা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগটা 95 থেকে 98% সময় ব্যয় করেছেন বিজেপির জন্য। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পরে বিজেপিকে আর কোনো পাল্টা জবাব দেবে না?
জবাব তো আমরা সামনেই দিচ্ছি। আমরা সবচেয়ে বড় সমস্যা যেটা ইলেকট্রিক বিল, তা নিয়ে 24 তারিখ সারা পশ্চিমবঙ্গে নামবো। আগেও নেমেছি, জলকামন পর্যন্ত চলেছে, সেদিনও নেমেছি, এর আগে টিয়ার গাছ চলেছে। এটা আমরা 1 বছর 2 বছর থেকে বলে আসছি, যেভাবে ইলেকট্রিক বিল বাড়ছে বারবার, রাজ্য সরকার সংস্থাগুলোর থেকে লুট করছে আর সংস্থাগুলো মানুষের পকেট কেটে লুট করছে। এর সমাধান হওয়া উচিত। সব জায়গায় ওখানে চুরি হচ্ছে, মানুষ আজকে খেতে পাচ্ছে না, ইনকাম নেই, তার উপরে ইলেকট্রিক বিলের মার, রাস্তায় নামছে, ক্যাশ কাউন্টারে গিয়ে ঝামেলা করছে, কিন্তু সরকারের কোনো বক্তব্য নেই। এমনকি বিদ্যুৎ মন্ত্রী নিজে বলছে আমি তো পীড়িত, তিনি অসহায়তা প্রকাশ করেছেন, তারপরও রিজাইন করেননি। এই সরকার কার পক্ষে? এবং পলিসি ওনার কোনো নলেজ, কিসের জন্য? কর্মচারী হিসেবে কাজ করছেন, মাইনে পাওয়ার জন্য কাজ করছেন, ভদ্রলোক হিসাবে সরে পড়া উচিত কমপক্ষে। দায়টা কেন নিচ্ছেন পাবে? তো এই যে সরকার চলছে, কে চালাচ্ছে, কিভাবে চলছে আমরা জানি না। আর এটাও জানি না, মুখ্যমন্ত্রীও মাঝে মধ্যে বলে ফেলেন। আপনারা জানেন এথিক কমিটি হয়েছিল, কি যেন অ্যাকাউন্ট কমিটি হয়েছিল, একটা লোকাল, একটা গ্লোবাল, কত কমিটি হলো করোনা নিয়ে। তারপরে যখন তার প্রশ্নের সময় দাঁড়ালো কমিটি, মমতা ব্যানার্জি বলেন কমিটি কে বানিয়েছে আমি জানি না, কেন বানিয়েছে আমি জানি না। তাহলে কে জানে? ভগবান জানেন, ভূতে জানে? এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে ওনার দুর্বলতা এবং অসফলতা উনি নিজেই প্রকাশ করছেন। আমার একটা সোজা কথা, সেটা হচ্ছে পাল্টা কোনো ভার্চুয়াল র্যালি করলে কবে? আমরা পাল্টা করি না, নিয়ম মতো বিরোধীরা সরকার করলে বিরোধিতা করা উচিত। আমরা করার পরে ভার্চুয়াল র্যালি মমতা ব্যানার্জি করেছে। আপনারা জানেন আমরা যখন ভার্চুয়াল র্যালি করলাম, আমরা 7টা করেছি। মানে অমিত শাহ সভা, মানে নাড্ডাজির সভা, একাধিক মন্ত্রীদের সভা হচ্ছে, কোটি কোটি দর্শক হয়েছে। আমরা আমাদের সংগঠনের বলে 63,000 বুথেতে আমাদের কর্মীদের কাছে অনলাইন পৌঁছে দিলাম অমিত শাহ সভা, টিএমসি জীবনেও করতে পারবে। এবং সেটা দেখে মমতা ব্যানার্জি বলেছিলেন যে কোটি কোটি টাকা খরচা করছি নাকি আমরা। তখন উনি বুঝতে পারেননি ভার্চুয়াল র্যালিটা ব্যাপারটা কি। পরে কেউ বুঝিয়েছে ম্যাডামকে, উনি ভুল সৌধে বলছেন তাহলে আমি একটা করি। তার ডেমো আছে, আপনারা দেখেছেন, আমি জানি না কতজন দেখেছে। একাধিক চ্যানেলের নাম বারবার বলছেন যে ওইটাতে দেখুন, ওইটাতে দেখুন, বিশেষ বিশেষ চ্যানেলকে বিশেষ বিশেষ সুবিধা দিয়েছে। আমরা কিন্তু সংগঠনের আধারে আপনাদের সহযোগিতা লোকের কাছে পৌঁছেছি। যেন ভার্চুয়াল র্যালি হোক বা যুবকদেরকে, কোভিডের আক্রান্তদের সেবা করার জন্য যুবরাজ্য আহ্বান করেছেন, 4 মাস পরে এটা বুঝতে সময় লাগবে। আমি তো 1000 ভিডিও কনফারেন্স করে ফেলেছি। আজকে বলেছেন যে এই করোনার আবহে যদি এনপিআর এবং এনআরসি যদি মানুষ ভুলে যায়, মানুষ ভোলেনি, এবং মানুষ মনে রাখবে যে আপনারা দিল্লিতে কি করেছিলেন এনআরসির সময়, বা রাজ্যে কি করেছেন, কিভাবে আন্দোলন হয়েছে, সমস্ত কিছু কথা ভোলেনি মানুষ। আমিও বলছি, বাংলার সাধারণ মানুষ ভোলেনি আপনি কিভাবে উদ্বাস্তুদের নাগরিকত্বের বিরোধিতা করেছেন। বছরের পর বছর সেই মানুষগুলোর ভোট নিয়ে সরকার চালিয়েছেন, ক্ষমতা ভোগ করেছেন। যখন তাদের সম্মানীয় নাগরিকত্ব হইতে এসেছে, আমরা তার বিরোধিতা করেছেন, পার্লামেন্টে বিরোধিতা করেছেন, এখানে শপথ নিয়েছেন পার্লামেন্টের আইন মানবেন না বলে। আপনি সিএ নিয়ে পশ্চিমবাংলায় যে ধরনের দুর্গতি হয়েছে, শত শত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা, একটা এফআইআর করেননি, একটা লাঠি চালাননি। আর আমরা যখন গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করছি, গুলি চালাচ্ছেন, বেড়ে দিচ্ছেন। এটাও আমরা ভুলিনি, বাংলার মানুষ ভোলেনি। আপনি উদ্বাস্তুদের নাগরিকত্বের বিরোধিতা করেছেন, আপনি দুষ্কৃতকারীদেরকে খেপিয়ে দিয়ে রেলের সম্পত্তি নষ্ট করে চমকাবার চেষ্টা করেছেন, ভয় দেখাবার চেষ্টা করেছেন, আবার পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার চক্রান্ত করেছেন। এটাও পশ্চিমবাংলার মানুষ বলেনি, 21-এ তার জবাব পাবেন। তার সাথে আজকে এটাও বলেছেন যে কোনোভাবে আগে একটা পেছনে বলেন। বলছে আপনারা গতবার লোকসভা নির্বাচনে যতগুলো সিট জিতেছেন তারপরে টিম জয় করে নিয়েছে এমন ভাবনি ঘুরছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে কখনো বলছেন এনকাউন্টার এনকাউন্টার করো, এবং কখনো বলছেন ওয়ান নেশন ওয়ান পার্টি। এর সাথে আপনাদের রাজনৈতিক জন্ম কোথায়, ওনার প্রশ্ন। আমি জানি না ওনার জন্ম কোথায়, কার জন্মের ঠিক আছে না আছে আমার তাই নেই বলা। আমাদের জন্ম ঠিক আছে, আমাদের জন্মদাতা শহীদ হয়েছেন, আমাদের জন্মদাতা হচ্ছেন পশ্চিমবাংলার জন্মদাতা, এটা পশ্চিমবাংলার মানুষ জানেন। উনি নিজের ইতিহাসটা ভুলে যান, তাহলে কৃতজ্ঞতা স্বীকার করতাম। কারণ ওনার যে বীজটা কংগ্রেসে আছে, যে কংগ্রেসের শহীদরা প্রাণ দিচ্ছেন সেটা উনি হাইজ্যাক করেছেন, কংগ্রেসের শহীদদের হাইজ্যাক করে ড্রামা করছেন, তার মানুষকে বিভ্রান্ত করে ভোট নিয়েছেন। বিজেপি সরকারের প্রজেক্টকে হাইজ্যাক করে নাম পাল্টে এখানে মানুষকে বোঝাচ্ছেন আমি করছি। চুরি করার অভ্যাস আছে ওনার, সেই চুরিটা আজকে সমাজের নিচের স্তর পর্যন্ত চলে গেছে, পুরো সমাজকে আজকে কলুষিত করেছে। এটা দুর্ভাগ্য আমাদের। সেই জন্য আমরা না হিংসা করি, তাহলে সারা ভারতবর্ষে আগুন জ্বলত। বরঞ্চ এতদিন বঙ্গবন্ধুদের আওয়াজ ছিল ভারতবর্ষে, এটা আমরা বন্ধ করেছি। কোনো সাম্প্রদায়িক হিংসা হতে দিই না। এবং এটাও ঠিক, দুষ্কৃতকারীদের কি করে শান্ত করতে হয় সেটা আমরা জানি। বিহার, ইউপি থেকে সারা দেশে আজকে ঠান্ডা হয়ে গেছে। আর সমস্ত দুষ্কৃতকারী, দেশ বিরোধী, উগ্রপন্থী, অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল পশ্চিমবাংলায় সেলফ সেন্টার পেয়েছে। এখানে সেলফ সেন্টার, এখানে এসে বোম বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে, প্রত্যেক জেলায় বোম আওয়াজ শোনা হচ্ছে, বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে।
বাংলাদেশি অনুপ্রবেশকারীরা উগ্রপন্থীরা এখানে ঘাঁটি কেটেছে, খাগড়াগড়, ধুলাগড়, কালিয়াচক, কোথায় তার, এবং অতি সম্প্রতি বসিরহাট বাদুড়িয়ার দাঙ্গা, রানীগঞ্জ আসানসোলের দাঙ্গা, এটা তার প্রমাণ। তিনি সমস্ত দেশদ্রোহীদের, দেশবিরোধীদের, সাম্প্রদায়িক উগ্রপন্থীদের এখানে সেন্টার দিয়েছেন। এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা বড় থ্রেট। তাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে যাচ্ছে, এটা মানুষ বুঝতে পেরেছে বলে আজকে বিজেপি থেকে থাকলে সারা জীবন ফ্রিতে রেশন পাবেন, চিকিৎসা পাবেন বিনা খরচে। রেশন পান যদি এখানে এতদিন দেননি কেন সবাইকে রেশন? সারা পশ্চিমবাংলায় 80% লোককে নাকি 2 টাকা কিলো চাল খাওয়ান। আপনি বলুন পশ্চিমবাংলার বাইরে কোথাকার মানুষকে 2 টাকা কিলো চাল খেতে হয়, 3 টাকা কিলো পোকায় খাওয়া কম খেতে হয়। কেন খেতে হচ্ছে? আপনি পশ্চিমবাংলার মানুষকে গরিব আর ভিখারি করে রেখেছেন। তাই আমাদের লক্ষ লক্ষ ছেলেকে পরিযায়ী শ্রমিক হয়ে পশ্চিম ভারতে যেতে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে যেতে হচ্ছে। আপনি ঘর ছাড়া করেছেন আমাদের ছেলেমেয়েদের, পুরো বাবা মাকে ছেড়ে, ছেলেকে বউকে ছেড়ে এই ছেলেগুলোকে যেতে হচ্ছে। এবং এই সংকটের সময় প্রধানমন্ত্রী চাইছেন তারা বাড়ি ফিরে আসুক, পরিবারের সামনে দাঁড়া, মুখটা দেখুক, সে অনুমতি আপনি দেননি। সরকার ট্রেন দিয়েছিল, ট্রেন ঢুকতে দেননি আপনি। এত নির্মম আপনি। কারণ তাদেরকে রেশন দিতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেই দায় এড়িয়ে যাবেন বলে আপনি তাদেরকে ঢুকতে দেননি। মানুষ হাঁটতে হাঁটতে এসছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, অসুস্থ হয়ে গেছে। এত নির্মম আপনি। কতজন এসছেন তার খবর নেই আপনার কাছে। তারপরে এসব বড় কথা বলার কোনো মানেই হয় না। আপনার কাছে চাকরিও নাই, আপনার কাছে রেশনও নাই। যে রেশনটা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ফ্রিতে সেটাই তো পৌঁছে দিতে পারেন, রাস্তায় লোক কেটে। আজকে রেশন দোকান ঘেরাও করতে লোক এসে, বিডিও অফিস ঘেরাও করছে লোক, পঞ্চায়েত অফিস ঘেরাও করছে। ক্ষুধার্ত পেটে এইসব কাজ কেন করতে হচ্ছে? রাস্তা ঘেরাও কেন করতে হচ্ছে? আপনার অপশাসনের ফল আমাদেরকে ভুগতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গুজরাটকে বাংলা শাসন করতে দেওয়া হবে না। গুজরাট যদি ভাবে বাংলা শাসন করবে সেটা হতে দেবে। গুজরাট তো দিল্লি শাসন করছে। বাংলার লোকই যথেষ্ট বাংলা শাসন করার জন্য এবং বাংলার পরিবর্তন করার জন্য। সেই আঁচটা উনি পেয়ে গেছেন যে বাংলায় পরিবর্তন হচ্ছে। আমরা 2,30,00,000 ভোট পেয়েছি পার্লামেন্টে, উনি 2,47,00,000। গত বছরের গল্প এটা। এখন তো গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, অনেক উত্থান পতন হয়েছে। উনি বুঝে গেছেন পাবলিক ভোট দেবে না, তাই 1.5 বছরের বেশি 17টা কর্পোরেশন মিউনিসিপ্যালিটিকে আটকে রেখেছেন ভোট করে। এখন সব মিলে প্রায় 105টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাকি আছে। তার কোটি কোটি ভোটার তাদের নাগরিক অধিকার থেকে, তাই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আপনি আপনার সেই পচা মেয়রদেরকে, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, চেয়ারম্যানদেরকে বসিয়ে দিয়ে ক্ষমতা ভোগ করছেন পিছনের দরজা দিয়ে। অধিকারকে দিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়ে, নাগরিক অধিকারকে হরণ করে নিয়ে আপনি রাজনীতির ক্ষমতা ভোগ করছেন। এই অধিকার আপনার নেই, এর জবাব আপনাকে দিতে হবে। আর তিনি ইলেকশনকে ভয় পাচ্ছেন, সাধারণ নাগরিকদের ভয় পাচ্ছেন, তাই ইলেকশনে মমতা ব্যানার্জি বলেছেন সামনের বছর 21শে জুলাই সরকারে এসে বিজয় সমাবেশ করবেন, কি বলবেন? এর সাথে একটা অ্যাড করে দেবো, জামানত জব্দের কথা বলেছে। বিজেপির জামানত জব্দ হবে আগামী 21শে জুলাই। বাংলা চালাবে। আচ্ছা, আমি এবং বিজেপির জামানত জব্দ হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে 21 জুলাই। ওনার দুঃখ এবারে যাদের দিন ভাত খাওয়াতে পারলেন না, আগামী বছর আশ্বাসন দিচ্ছেন। আমি বলে দিচ্ছি উনি আগামী বছর মুখ্যমন্ত্রী হিসাবে এই ভাষণ দিতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এই মিটিং করতে হবে। অনুমতি আমরাই দেবো, আটকাবো না, কোর্টে যেতে হবে। কারণ আমি বলে দিচ্ছি সেই 21 জুলাই 21 জন লোক ওনার ভাষণ শোনার জন্য পাবেন না। ওনাকে স্ট্রিট কর্নার করতে হবে, জনসভা করতে পারবেন। যারা জামানতের কথা বলছেন, কার জামানত জব্দ হচ্ছে আপনারা দেখেছেন। যারা পঞ্চায়েত ইলেকশনে আমাদেরকে নমিনেশন করতে দেননি, 34% সিট বিনা কন্টেস্টে জিতেছিলেন, 1 ডজনের বেশি মানুষকে খুন করেছিলেন পঞ্চায়েত নির্বাচনে। সেই যারা গণতন্ত্রকে খুন করেছিলেন, মানুষকে খুন করে ক্ষমতা দখল করেছিলেন, তারাই আজকে মানুষের অধিকারের আমফানের টাকা লুট করছে। ফ্রিতে পাঠানো প্রধানমন্ত্রী রেশন লুট করছে। তাই মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে, তাদের জামা কাপড় খুলে নিচ্ছে। এটা আরো বাড়বে। গণতন্ত্রের গলা টিপে, মিডিয়ার গলা টিপে যারা এখানে ক্ষমতায় এসেছেন বা ক্ষমতা টিকে রাখার চেষ্টা করছেন, মানুষ তাদের সামনে দাঁড়িয়েছিল, তার ভয় পেয়ে আজকে বিজেপিকে দোষারোপ করছে। আর আমি দিদিমণির ডায়লগগুলো মনে করে দিতে চাই। উনি পঞ্চায়েতে বলেছিলেন বিজেপি মুক্ত পঞ্চায়েত, আমি জঙ্গলমহলে বলেছিলাম টিএমসি মুক্ত জঙ্গলমহল। আমরাই সফল হয়েছি, জঙ্গলমহলে ঝান্ডা তোলার লোক নেই, তাই মাওবাদীদের খুঁজে গেছেন। উত্তরবঙ্গতেও গলা ধাক্কা খেয়েছেন। এবং 19 স্লোগান দিয়েছিলেন 42 চাই। ওনার ভাইরা উদ্বাহ হয়ে নাচছেন, দিদি আবার বিএম হবে, দিদির প্রমোশন হয়নি, সিএমই থেকেছেন। আমি বলেছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ, সেটা আমরা করে দেখিয়েছি, আমার কর্মীরা করে দেখিয়েছেন। সাধারণ মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি, তাদের বিশ্বাস জিতেছে। এবং উনি গর্জান, বর্ষান না। সেই জন্য ওনার দিকে যদি কেউ তাকিয়ে ভাবে যে কিছু ভালো হবে,
খুব তাড়াতাড়ি টাকা পাঠাবে। বঞ্চনা করেন এই কথা তিনি বলছেন যে কেন্দ্র কোনো রকম টাকাই দেয় না, উনি টাকা কেটে নিয়ে চলে যায়, এমনই তার বক্তব্য এবং অপমান করেন। আগের সরকার 32% ট্যাক্স এখানে ফেরত দিল, আমাদের সরকার 42% দিচ্ছে। বেড যদি বেড়ে যায় ভাইদের রোজ দিয়ে খেয়ে নিচ্ছেন, মিড ডে মিলের চাল খেয়ে নিচ্ছেন, রেশনের চাল খেয়ে নিচ্ছেন, আমফানের টাকা খেয়ে নিচ্ছেন, রাজ্য সরকারদের ইনক্রিমেন্ট খেয়ে নিচ্ছেন, স্কুলে কলেজে ভর্তি হলে তাতে কাটমানি খাচ্ছেন, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলের টিচারের চাকরি করতে হলে 8-10-20 লাখ টাকা খাচ্ছেন, তবে খাবেন। তো এখানে কয়লা, পাথর, গরু পাচারের টাকা, বালির টাকা কিছুই পাওয়া যায়। এই যে লুট শুরু হয়েছে, পঙ্গপালের মতো তার কর্মীরা লুট করছেন সমাজকে, তার যোগ্য জবাব দেওয়ার দিন এসছে লোক আগ্রহ অপেক্ষা 21 তারিখের জন্য। উনি খালি হতাশার কথা বলে, মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এর পিছনে কোথাও যুক্ত নেই, সেটা সাধারণ মানুষ ভালো করে জানে। রাজবিরোধে ফোন করে বিধায়ক ভাঙানোর চেষ্টা চালানো হচ্ছে বিজেপির তরফ থেকে, এরকম গুরুতর বিধায়ককে আমাকে ফোন করতে হয় না, আমার কাছে বিধায়করা আসেন, আমি সময় দিতে পারি না, কিন্তু ওনারা বিধায়ককে খুন করছেন। এবং একজন বিধায়ক খুন হয়ে গেলেন, মমতা ব্যানার্জিকে দুঃখ প্রকাশ করতে দেখলাম না, উনিও বিধানসভার সদস্য। এত নির্মম কেন বিরোধীদের প্রতি? সহানুভূতি একটু সামান্য নেই কেন? 15-16 বছরের মেয়েরা ধর্ষিত হচ্ছে, 75 বছরের মহিলা ধর্ষিত হচ্ছে, তার জন্য তার চোখের জল দেখি না, আমরা দুঃখ প্রকাশ করতে দেখি না, সমবেদনা দেখি না, ছোট ঘটনা বলে এড়িয়ে যান। কারণ কি? যারা করছে এইসব কাজ তারা কি তার পার্টির ঝান্ডার তলায় আছে বলে? পুলিশ কেবল বিরোধীদের আটকাবার জন্য লেগে আছে। আপনারা সেবা করতে পারছেন না, লোকের দুঃখ দূর করতে পারছেন না, সেবা করতে দিচ্ছেন না। আমরা রিলিফ দিতে গেছি, আমাদের এমপিদের আটকানো হয়েছে, কেস দেওয়া হয়েছে। কর্মীকে হত্যা করেছেন, তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে গেছে, আমার নামে কেস দেওয়া হয়েছে। রিলিফ বিতরণ করার জন্য লকডাউনের সময় চাল ডাল বিতরণ করতে যাচ্ছেন, জন বার্লা তার গাড়ি থেকে জিনিস নামিয়ে নেওয়া হয়েছে থানায়। চা বাগানের শ্রমিকরা খেতে পারছে না, তাদের সেবা করতে গেছেন। আমাদের বালুরঘাটের এমপি রিলিফ দিতে যাচ্ছেন, তাকে রাস্তায় ধরে আটকে দিয়েছে পুলিশ। তিনি হাইকোর্টে গেছেন, কেন? রিলিফ বিতরণ করার জন্য। হাইকোর্টের অনুমতি নিয়ে তিনি রিলিফ বিতরণ করেন। কোথায় আছে গণতন্ত্র? কোথায় আছে বিরোধীদের জায়গা? এই প্রশ্নের উত্তর দিতে হবে, দোষারোপ করলে হবে না। আজকে আপনি ক্ষমতায় আছেন, মানুষ আপনার কাছে এটার উত্তর যাবে। আমরা ধর্মতলার সেই সার্কাসটা দেখতে পেলাম, এবারে ডিম ভাতও খাওয়া হলো না, অনেকের বড় দুঃখ আছে। কিন্তু দিদিমণি হতাশ হয়ে গিয়ে 1 ঘন্টা যে ভাষণ দিয়েছেন, গত বছর তারা 98% বিজেপির জন্য সমর্পিত করেছেন, এবারে 95% আমাদের জন্য সমর্পণ করেছেন। তার হতাশা, ভয় আরও বেড়েছে। তার কথা শুনে আমাদের মনে হয়েছে কেবল বিজেপি। আমরা যে কাজ করেছি, সফল হয়েছি, মানুষ আমাদের সঙ্গে আছেন, সেটা মাননীয় কথাবার্তা শুনে আমরা বুঝতে পেরেছি। সেই জন্য তার ভাষণ সবাই শুনেওছেন। আমি সেই নিয়ে কিছু বলবো না, আপনাদের যেটা জিজ্ঞাসা আপনারা জিজ্ঞাসা করলে সেটা আমি বলতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় একদম শেষের দিকে বলেছেন যে সিপিএম, বিজেপি এবং কংগ্রেস থেকে যারা তৃণমূল কংগ্রেসে আসতে চান তারা আসতে পারেন, এখানে শাসন আছে, শোষণ নেই। দেখুন, আগে ওনাকে আর আহ্বান করতে হতো না, লোক এমনিতেই আসতো, কারণ অনেক কিছু দেওয়া ছিল, কাউকে ক্ষমতা, কাউকে টাকা, কাউকে কেস থেকে মুক্তি। এখন আর কেউ আসছে না, তাই তাকে বারবার আহ্বান করতে হচ্ছে। এটাও বলছেন তার পার্টি ছেড়ে যারা চলে গেছেন তাদেরকে আহ্বান করেছে, কারণ পার্টি ছেড়ে চলে যাচ্ছে, তাই কথাটা বলতে হচ্ছে। আগে কিন্তু বলতে হতো না। এটা থেকে বোঝা যাচ্ছে উনি কতটা হতাশ, কতটা অসফল, কেমন একা হয়ে গেছে। বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসে যাওয়ার কি সেরকম কোনো সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে আজকের তার মন্তব্য থেকে? সেই লোক তো চলেই যেত। 2জন সিটিং মেয়র আমাদের পার্টিতে এসেছেন টিএমসি থেকে, এবং তারা অভিজ্ঞ আইনজীবী। আরও তাদের রাজ্যসভার এমপিদের মুকুলদা এমপি থাকাকালীন এসেছেন, এমপি থাকাকালীন লোকসভা থেকে 2জন এমপি এসেছেন, একাধিক এমএলএ এসেছেন, তারা বিজেপিতেই এসেছেন। এখন তিনি যদি স্বপ্ন দেখেন বিজেপি থেকে কেউ টিএমসিতে যাবে, আমার মনে হয় দেবার স্বপ্ন হবে। মাথা খারাপ না হলে কেউ টিএমসিতে এখন যাবে না। বিজেপি টাকা দিয়ে ভোট কিনছে, মধ্যপ্রদেশ, রাজস্থানে একই চলছে, বাংলায় এটা হতে দেবো না। আমরা গণতন্ত্রকে মানি, সম্মান করি, যাই গণতন্ত্রের রায় যেটা এসছে সেটা নিয়ে আমার কেন্দ্রের সরকার করেছি। যেখানে হেরে গেছে আমার বিরোধী আসনে বসেছিলাম, কোনো কেনাকাটা করিনি। সেই জন্য পশ্চিমবাংলার সরকার ভাঙার আমাদের কোনো উদ্দেশ্য নেই। এ তো চাপা পড়বেই তার ঘাড়ের উপরে, সেটা ওনাকে দেখতে হবে। এই সরকারের খুঁটির গোড়াগুলো পচে গেছে, নড়বড় হয়ে গেছে। সাধারণ মানুষ গণতন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতা দিয়েছিল, গণতন্ত্রের মাধ্যমেই সরকারের ক্ষমতাকে কেড়ে নেবে, সেই দিনটা ওনাকে দেখতে হবে। সেটা আগামী বছর 21 জুলাইয়ের কল্পনাটা এখন রাখুন। এই আগামী বছর এপ্রিল পর্যন্ত 21 মে অবধি আপনি চলুন, তারপরে দেখা যাবে।
সেই জন্য আপনি রেশন দেবেন জুন অবধি, সবাইকে রেশন খাওয়াবেন, 21 জুলাইয়ের সভা করবেন, এইসব কল্পনা রাখুন। এখন সাধারণ মানুষ হাহাকার করছে, তাদের যে প্রশ্ন, তাদের চোখে যে সন্দেহের দৃষ্টি, সেটার উত্তর দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে সারা জীবনের জন্য উনি রেশন দেবেন, এটাই মানে অন্যতম একটা এজেন্ডা দাঁড়িয়েছে। উনি বলছেন যে সারা জীবনের জন্য রেশন দেওয়া। সেজন্য আমি বলছি উনি কোনো চিন্তা ভাবনা না করেই কথাবার্তা বলেন, আর এগুলো বলেছেন বলে আমরাও বলার সুযোগ পাচ্ছি, আপনারাও দেখাবার সুযোগ পান। কাল কি বলেছেন, আজ কি বলে যান, উল্টো বলেন। আমফান নিয়ে কত ভুল তথ্য দিয়েছেন, তার আগে করোনার লকডাউন, করোনা নিয়ে কত ভুল তথ্য দিয়েছেন। এ সমস্তটা বলে উনি নিজেকে হালকা করছেন, নিজের দুর্বলতা প্রকাশ করছেন, মানুষের কাছে নিজেকে হেয় করছেন। সারা জীবন কে কাকে রেশন খাওয়ায়? আপনি আপনার কথা ভাবুন, আপনার সরকারের কথা ভাবুন, পশ্চিমবঙ্গের কথা ভাবার জন্য বিজেপি এসে বলছি। আমি এতক্ষণ ছিলাম, চলতে থাকে। আমরা আধুনিক যে প্রযুক্তি, তাকে কাজে লাগিয়ে সংগঠনকে আধুনিক করে লোকের সামনে যাচ্ছে। টিএমসি বুঝে উঠতে পারছে না কি করবে। চাল ডাল লুট করার পরে সময় থাকলে তারা বোধহয় এগুলো করার সুযোগ পাবে। দিল্লিতে আপনাদের অমিত শাহর সঙ্গে বলছেন, একটু বলছেন অমিত শাহর সঙ্গে কোনো বলবেন না। আপনারা যাচ্ছেন আমাদের প্রদেশে যে টিম আছে, তাতে কেন্দ্র থেকে যারা এখানে অবজারভার হিসেবে আসেন, তারা যেহেতু এখানে আসছেন না, লকডাউন চলছে, তাই আলাদা আলাদা টিম আমাদের জেলা অনুযায়ী ওখানে ডাকা হচ্ছে। তাদের সঙ্গে তারা সেই আমাদের কেন্দ্রের অবজারভারই বসবে, কেন্দ্রের অন্য কোনো নেতা বসবে।